নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন বাংলার প্রখ্যাত কবি তথা চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান রচয়িতা তথা কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত রহস্য গল্প কুহকের দেশে তৃতীয় পর্ব। সে ভাষা, সে স্বর এমন অপ্রত্যাশিত যে প্রথমটা আমি আরো বিমূঢ় হয়ে একেবারে স্থাণুর মতোই দাঁড়িয়ে রইলাম। সবকিছু যেন আমার গুলিয়ে গেছে। ব্যাপারটা এমন অদ্ভুত যে কথাগুলির সোজা অর্থ যেন আমার মাথায় কিছুতেই ঢুকছে না। পর মুহূর্তেই আবার ধমকানি শোনা গেল, হাঁ করে দাঁড়িয়ে থাকার সময় নয়, শিগগির নেমে যা। এবার আর আমার অসাড়তা রইল না। সত্যি সময় যে নিতান্ত অল্প, পালাবার এমন সুযোগ পেয়েও কি হারাবো? বিদ্যুৎ স্পৃষ্টের মতোই চমকে উঠে আমি নিচু হয়ে বসে পড়ে অন্ধকারে খুঁটির গোড়ায় হাত দিলাম। সেখানে সত্যি মোটা একটা দড়ি শক্ত করে বাঁধা রয়েছে। সেই দড়ি ধরে পাহাড়ের ধার থেকে নিচে ঝুলে পড়া 3 সেকেন্ডের কাজ। যদি যথেষ্ট লম্বা হয় তাহলে তা ধরে পাহাড়ের খাড়াইটা যে অনায়াসে নেমে যেতে পারবো এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু দড়ি ধরে পাহাড়ে পা ঠেকিয়ে নেমে যেতে যেতে হঠাৎ আমি থেমে গেলাম। ওপরে এরই মধ্যে উত্তেজিত হট্টগোল শুরু হয়ে গেছে। সমবেত জনতা এতক্ষণে বুঝি প্রথম বিস্ময়ের ধাক্কা সামলে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছে। চিৎকার করে বললাম, মামা বাবু, আপনি কি করবেন? অন্ধকারে মামা বাবুর স্বরই যে শুনেছিলাম এ বিষয়ে আমার অবশ্য কোনো সন্দেহ ছিল না। গলার স্বর সম্বন্ধে ভুল করা যদি বা সম্ভব হয়, এই অজানা দারুদের দেশে বাংলা যে আর কেউ বলতে পারে না এটা ঠিক। চারিধারের উত্তেজিত কলরবের ভেতর মামাবাবুর গলা আবার শোনা গেল, দেরি করে সমস্ত মাটি করলে আহাম্মক, আমার জন্য ভাববার আর সময় পেলে না। আমি তোর পরেই যাচ্ছি, তুই তাড়াতাড়ি নেমে যা। বকুনি খেয়ে আমি আর বিলম্ব করতে সাহস করলাম না। দড়ি ধরে পাহাড়ে পা ঠেকিয়ে যতদূর সম্ভব তাড়াতাড়ি নেমে যেতে লাগলাম। কিন্তু মন আমার কিছুতেই আশ্বস্ত হচ্ছিল না। মামাবাবু যে ওই উত্তেজিত দারুদের ভেতর কত বড় বিপদের মধ্যে আছেন তা বোঝা আমার পক্ষে শক্ত নয়। তাদের হাত ছাড়িয়ে তিনি নেমে আসবার সুযোগ পাবেন কিনা কে জানে। এই অবস্থায় শুধু নিজের প্রাণ বাঁচাবার জন্য নেমে যেতে কিছুতেই আমার মন সরছিল না। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নামতে নামতে হঠাৎ ওপরে বন্দুকের শব্দ শুনে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। আর একটু হলেই দড়ি থেকে হাত খুলে গিয়ে আমি নিচে পড়ে গিয়েছিলাম আর কি। কোনো রকমে সে বিপদ সামলে নেবার পর আমি কিন্তু আর নামতে পারলাম না। বন্দুক যখন ছুঁড়তে হয়েছে তখন ব্যাপার কত দূর গড়িয়েছে কে জানে। মামাবাবু একা সমস্ত দারুদের বিরুদ্ধে কি করতে পারবেন? তারা সবাই মিলে শুধু ঠেলেই তাকে এই পাহাড় থেকে তো ফেলে দিতেই পারে। কথাটা মনে হতেই আর নিশ্চেষ্ট হয়ে নেমে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। আমি নিজেও নিরস্ত্র। এভাবে একলা মামাবাবুর সাহায্যে গিয়ে কিছু করতে পারবো না জেনেও আবার দড়ি ধরে ওপরে না উঠে পারলাম না। কিন্তু বেশি দূর উঠতে আমায় হলো না। হঠাৎ দড়িতে একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং তারপর একটা টর্চের আলো এসে পড়ে আমার চোখ ধাঁধিয়ে দিলে। মামাবাবু ওপর থেকে চিৎকার করে বললেন, এ কি, এতক্ষণে এইটুকু নেমেছিস? তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আমি আসছি। টর্চের আলো নিভিয়ে মামাবাবু এইবার নামতে শুরু করলেন। আমার কাছে তিনি না আসা পর্যন্ত কিন্তু আমি থেমেই রইলাম। মামাবাবু আমার কাছে পৌঁছবার পর বকুনি দেবার আগেই বললাম, কিছু বলবেন না মামাবাবু, আপনাকে বিপদের মধ্যে রেখে একলা নেমে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এখন বাঁচলে দুজনেই বাঁচব, পাহাড় থেকে পড়ে মরতে হয় দুজনেই মরব। আচ্ছা আচ্ছা, খুব বাহাদুরি হয়েছে, এখন তাড়াতাড়ি চলো। আমাদের আর কোনো কথাবার্তা অনেকক্ষণ হলো না। দুজনে পরপর দড়ি ধরে খাড়া পাহাড়ের গায়ে যথাসম্ভব পায়ের ভর দিয়ে নেমে যেতে লাগলাম। কাজটা নিতান্ত সোজা যে নয় তা বলাই বাহুল্য। খাড়া পাহাড় কত দূর পর্যন্ত নেমে গেছে কে জানে।
ক্রমশই পায়ের ভর দেওয়ার আর সুযোগ পাওয়া যাচ্ছিল না। হাতের উপর অসম্ভব ভার পড়ছিল। মোটা ঘাসের দড়িতে হাতের চামড়া যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। যত এগিয়ে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল শেষ যেন আর নেই। চারিধারে সূচিভেদ্য অন্ধকার। তাতে অবশ্য একটু সুবিধেই হয়েছিল, ওপরের দারুরা আমাদের দেখতে পাচ্ছিল না। কিন্তু পাহাড় থেকে কিরকম অবস্থায় ঝুলছি বুঝতে না পেরে অস্বস্তিও হচ্ছিল ভয়ানক। ওপরে পাহাড়ের ঠিক কিনারে গন্ডগোল ক্রমশ বেড়ে যাচ্ছে শুনতে পাচ্ছিলাম। হঠাৎ আমাদের দড়িটা প্রচণ্ড বেগে নড়ে উঠল। থেমে পড়ে ভীতর স্বরে বললাম, ব্যাপার কি? মামাবাবু শান্তস্বরে বললেন, থামিসনি, ওরা দড়িটার কথা এবার জানতে পেরেছি। এই অবস্থায়ও মামাবাবুকে শান্ত থাকতে দেখে সত্যি অবাক হয়ে গেলাম। নামতে নামতে বললাম, তাহলে উপায়? উপায় আরো জোরে হাত চালানো। কিন্তু হাত যে আর চলতে চায় না। মনে হচ্ছিল দড়িটা যেন কেটে হাতের ভেতর বসে যাচ্ছে। সমস্ত বাহু অসাড় হয়ে শরীরের ভার যেন আর বইতে পারছে না। মামাবাবু হঠাৎ সেই অবস্থায় টর্চটা ঢেলে ওপরে ফেললেন। পাহাড়ের ধারে অসংখ্য দারু ঝুঁকে পড়ে নিচের দিকে আমাদের দেখবারই বোধহয় চেষ্টা করছিল। টর্চের আলো দেখেই তারা চিৎকার করে উঠল। কিন্তু সে চিৎকারে নয়, সেখানকার জনতার ভেতর একটা ব্যাপার দেখে আমার সমস্ত শরীর যেন সহসা রিং হয়ে গেল। ভীত উত্তেজিত স্বরে বললাম, মামাবাবু, ওরা কি করছে জানেন? কি? আমাদের দড়ি কাটছে যে। টর্চের আলো নিভিয়ে তেমনি শান্ত স্বরে মামাবাবু বললেন, কাটুক, ভয় নেই। ভয় নেই? আমি অত্যন্ত বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ, ভয় আর কি, সমস্ত শরীরটা গুঁড়ো হয়ে যাবে, এই যা। এর চেয়ে ওপরে দাঁড়িয়ে থেকে সসম্মানে যুঝে মরতে পারতাম। মামাবাবুর কিন্তু কোনো রকম উত্তেজনা দেখা গেল না। শুধু বললেন, না, মরতে হবে না, আমরা নিচে না পৌঁছলে ও দড়ি কাটা পড়বে না, একটু হাত চালা। হাত চালানো ছাড়া আর কি করা যায়? কিন্তু আমি তখন সমস্ত আশা পরিত্যাগ করেছি। মামাবাবুর প্রশান্তিতে শুধু অত্যন্ত বিরক্তি বোধ করছিলাম। বললাম, কাটা যে পড়বে না তা জানলেন কেমন করে? ওদের ছুরিও কি ভোঁতা? না, ভোঁতা নয়, কিন্তু ছুরি চালাচ্ছে মংপো। মংপো? হ্যাঁ, মংপো। মাথায় দারুদেরই প্রায় সমান বলে তাদের ভেতর থেকে ওকে চেনা যায় না। মংপো আমার সঙ্গেই ছিল বরাবর। আমার মুখ দিয়ে অস্ফুটভাবে বেরোলো শুধু, কিন্তু মংপো দড়ি কাটছে কেন? মামাবাবু শুধু সংক্ষেপে বললেন, আহাম্মুক, তা না হলে ওদের কেউই যে কাটত। ঠিক দরকারের সময় মংপো কেমন করে যথাস্থানে এসে উদয় হলো, মামাবাবুই বা কেমন করে এমনভাবে এসে আবির্ভূত হলেন, সেই ভয়ঙ্কর রাতের পর তাদের কি পরিণাম হয়েছিল, এতদিনই বা কি করছিলেন, এ সমস্ত জানবার কি অদম্য কৌতূহল যে তখন হচ্ছিল, তা বোধহয় আর বুঝিয়ে বলতে হবে না। সমস্ত ব্যাপারটা একটা প্রহেলিকার মতো, সত্যি বলে বিশ্বাসই করা যায় না। কিন্তু কৌতূহল নিবৃত্তি করবার সময় এখন নয়। হাতের মাংস দড়ির ঘর্ষণে কেটে ফালা ফালা হয়ে যাচ্ছে। দুটো কাঁধ যন্ত্রণায় মনে হচ্ছিল যেন ছিঁড়ে যাচ্ছে। সমস্ত দিন অনাহারে থাকবার দরুনই আরো বেশি ক্লান্ত যে হয়ে পড়েছিলাম, এ বিষয়ে সন্দেহ নেই। এমনভাবে কতক্ষণ আর দড়ি ধরে থাকবার জোর গায়ে থাকবে তা বুঝতে পারছিলাম না। ওপরে মংপো চালাকি করে উন্মত্ত দারুদেরই বা কতক্ষণ আর ঠেকিয়ে রাখতে পারবে? না, এত করেও বুঝি কিছু হলো না। সমস্ত হাত অসাড় হয়ে আসছে। হাতের শিথিল মুঠির ভেতর দিয়ে দড়ি যেন পিছলে যাচ্ছে, বুঝতে পারছিলাম। মনের হতাশা মুখ থেকে আপনা থেকেই প্রকাশ পেয়ে গেল। আর পাচ্ছি না মামাবাবু, হাতে আর সাড় নেই। মামাবাবুর উত্তর শুনে কিন্তু অবাক হয়ে গেলাম। তিনি বললেন, ছেড়ে দে তাহলে হাত। প্রাণের মায়া বড় সামান্য জিনিস নয়। সত্যিই তখনও আমি প্রাণপণে দড়ি ধরে থাকবারই চেষ্টা করছি। সবিস্ময়ে বললাম, ছেড়ে দেব? বাহ, আপনি তো বেশ। এই পাহাড়ে আমার গুঁড়ো হওয়াই কি আপনি চান? না রে, গুঁড়ো হবি না, আর হাত তিনেক মাত্র আছে, আমি গুনে গুনে আসছি, অনায়াসে ছাড়তে পারিস। মামাবাবুর কথা শেষ হবার আগেই আমি হাত ছেড়ে দিয়ে শক্ত পাথরের ওপরে পড়েছি। আঘাত অবশ্য একটু লাগলো, কিন্তু নিরাপদে মাটিতে পা দেওয়ার আনন্দ ও হাতের যন্ত্রণা শেষ হওয়ার আরামের কাছে সে আঘাত কিছুই নয়। মামাবাবু আমার পরেই অন্ধকারে সেখানে এসে নেমে বেগে দড়িটাকে একটা ঝাঁকুনি দিলেন, টের পেলাম।
তার কয়েক মুহূর্ত বাদেই দড়িটা ওপর থেকে কাটা হয়ে সশব্দে আমাদের পায়ের কাছে পড়ল। দড়িটা অমনভাবে কাটা হয়ে না পড়লে হয়তো আমাদের জীবন কি ভয়ঙ্করভাবে বিপন্ন হয়েছিল ভালো করে বুঝতে পারতাম না। আর মিনিট খানেক আগেও দড়ি কাটা পড়লে আমাদের আর চিহ্ন থাকতো না। ওপরের দারুরা ইতিমধ্যে কয়েকটা মশাল সেখানে জেলে ফেলেছে। দড়ি কাটা পড়বার পর নিচের দিকে মশাল ঝুলিয়ে পাহাড়ের ধার থেকে ঝুঁকে পড়ে তারা ফলাফলটা দেখবার চেষ্টা করছিল, কিন্তু সে চেষ্টা তাদের বৃথা। তাদের মশালের আলো এই গাঢ় অন্ধকারে কত দূর আর পৌঁছবে। আমি সেজন্য খানিকটা আশ্বস্ত হয়ে এই দারুণ শক্তি পরীক্ষার পর একটু জিরোবার কথাই বুঝি ভাবছিলাম। দারুরা আপাতত আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, সুতরাং একটু দম নিলে ক্ষতি কি? বিশেষ করে মনের ভেতর যত প্রশ্ন জমে আছে তাদের কয়েকটার উত্তর না পেলে যে স্থিরই থাকতে পারছি না। কিন্তু মামাবাবু আমায় সে অবসর দিলেন না। পাহাড়ের ধারে মশালের আলো দেখা যেতেই তিনি আমার হাত ধরে টান দিয়ে প্রাণপণ বেগে নিচে নামতে শুরু করলেন। অন্ধকারে পাহাড়ের এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে তাড়াতাড়ি নামা সোজা কথা নয়। পদে পদে হোঁচট লাগছিল। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, এমন সময় মামাবাবু যে মিছিমিছি পালাবার জন্য ব্যস্ত হননি তার প্রমাণ পাওয়া গেল। আমাদের হাত দুয়েক দূরেই সশব্দে একটা প্রকাণ্ড পাথরের চাঁই এসে পড়ল। সে পাথরের পর ছোট বড় আরো অনেক পাথর এবার নিচে এসে পড়তে লাগলো। কি ভাগ্যি আমরা তখন পাহাড়ের আরেক দিকে সরে গেছি মামাবাবুর উপস্থিত বুদ্ধির জোরে, নইলে সেই একটি পাথর মাথায় পড়লেই আর আমাদের চিহ্ন খুঁজে পাওয়া যেত না। দারুরা এতক্ষণ যে কেন এই উপায় অবলম্বন করেনি কে জানে। তাহলে মংপোর সমস্ত চাতুরি সত্ত্বেও দড়ি বেয়ে নিচে নামা আর আমাদের ভাগ্যে হতো না। সম্ভবত আমাদের মারবার জন্য দড়ি কাটাই যথেষ্ট মনে করে তারা এতক্ষণ নিশ্চিন্ত ছিল, অন্য কোনো উপায়ের কথা তাদের মাথায় খেলেনি। উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে চলতে হচ্ছে। অন্ধকারে টর্চ জেলে পথ দেখবার উপায় নেই, কারণ তাহলে আমরা কোথায় আছি দারুদের আর জানতে বাকি থাকবে না। অনেকক্ষণ বাদে মামাবাবু যখন থামলেন তখন বারবার হোঁচট খেয়ে ও পড়ে গিয়ে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। দম ফিরে পেতেও আমাদের কম সময় লাগলো না। কিন্তু এত কাণ্ডের পর এমনভাবে মিলিত হয়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় এলেও মামাবাবুকে দুটো কথা জিজ্ঞাসা করবার অবসরও আমি পেলাম না। প্রথমেই মামাবাবু বললেন, এইবার কিন্তু ছাড়াছাড়ি দরকার। বিস্মিত যত হলাম তার চেয়ে ক্ষুণ্ণ হলাম যে বেশি, একথা বলাই বাহুল্য। জিজ্ঞাসা করলাম, কেন? মামাবাবু একটু অসহিষ্ণুভাবেই বললেন, তর্ক করবার সময় এখন নয়, যা বলছি তাই করো। কিন্তু তবু আমি জেদ করাতে মামাবাবু আমায় বুঝিয়ে যা বললেন তা যুক্তিযুক্ত হলেও মনঃপূত কিছুতেই আমার হলো না। মামাবাবুকে মংপোর জন্য অপেক্ষা করতেই হবে। মামাবাবু ও মংপোর এই অঞ্চল পরিচিত, তারা কোনো রকমে আলাদা হয়েও দারুদের এড়াতে পারবেন, কিন্তু আমি সঙ্গে থাকলে বিপদ বাড়বে। আমায় তাই আগে থাকতে তিনি নিরাপদ জায়গায় পাঠাতে চান। দারুরা এখনো আমাদের সন্ধানে চারিধারে ছড়িয়ে পড়তে পারেনি। এই বেলা অন্ধকারে আমার চলে যাওয়ার সুবিধে আছে। সব কথা শুনে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু যাবো কেমন করি? এই অঞ্চল যে চিনি না তা তো নিজেই বলছেন। মামাবাবু হেসে বললেন, যেখানে যেতে বলছি সে জায়গা অন্তত তুই চিনিস। আমি চিনি? হ্যাঁ, যে সুড়ঙ্গ থেকে দারুদের সঙ্গে বেরিয়েছিলি সেটা মনে আছে তো? সেখানে আবার কেন? সেখানেই আমাদের আস্তানা বলে মামাবাবু এবার সেই সুড়ঙ্গ পথের গোলক ধাঁধার ভেতর কোথায় একটি গোপন গুহার মতো স্থানে তিনি আস্তানা করেছেন তা খুঁজে নেবার উপায় বুঝিয়ে দিলেন। অনেক কথাই জিজ্ঞাসা করবার ছিল, কিন্তু মামাবাবু একেবারে অটল। মামাবাবুর দেওয়া টর্চটা নিয়ে অত্যন্ত অপ্রসন্নভাবেই তাই এগিয়ে যেতে হলো। নিরাপদ বলে সেখানে আমায় পাঠাবার জন্য মামাবাবুর এত আগ্রহ, সেখানে কি বিপদ অপেক্ষা করছে মামাবাবু যদি তখন জানতেন। মামাবাবু একটা কথা ঠিকই বলেছিলেন, বিশাল একটা পাহাড় খুঁজে বার করা বিশেষ কঠিন নয়। মামাবাবু যেরকম নির্দেশ দিয়েছিলেন তাতে ঘণ্টাখানেক হাঁটবার পর সুড়ঙ্গ পথ পেয়ে গেলাম। কিন্তু সুড়ঙ্গ পথের মুখে এসে কেন বলা যায় না, প্রথমটা থমকে দাঁড়াতেই হলো। মনে যতই জোর করি না কেন গাটা আপনা থেকেই তখন ছমছম করছে।
এই পাহাড়ের সুড়ঙ্গগুলির মধ্যে যেসব অদ্ভুত ব্যাপার আমি এক রাত্রে দেখেছি তা ভোলা সহজ নয়। সুড়ঙ্গগুলি সত্যি দুর্বোধ্য রহস্যে আমার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত অবশ্য ঢুকতেই হলো। এতক্ষণ বাইরের খোলা জায়গায় আমি টর্চ ব্যবহার করিনি বললেই হয়। সুড়ঙ্গের ভেতর ঢুকেই কিন্তু সেটা জেলে ফেললাম। মামাবাবু যেরকম বলে দিয়েছিলেন তাতে বেশি দূর আমার যাবার দরকার নেই। সুড়ঙ্গের কয়েকটা বাঁকা পথ ঠিকমতো ঘুরেই পাথরের দেওয়ালে একটা ফাটল দেখা যাবে। সেই ফাটলের একধারে একটু চাপ দিলেই কবজা দেওয়া দরজার মতো পাথরটা ঘুরে গিয়ে একটি সংকীর্ণ পথ বেরিয়ে পড়বে। তার ওধারেই মামাবাবুর আস্তানা। মনের সন্ত্রস্ত অবস্থায় পথ ভুল করবার জন্যে বা মামাবাবুর নির্দেশের ত্রুটির দরুন যে কারণেই হোক, পাথরের দেওয়ালের সে ফাটল কিন্তু আধ ঘন্টা ধরে খুঁজে হয়রান হয়েও আমি পেলাম না। দেরি হবার সঙ্গে অধৈর্য আমার বাড়ছিল। সুড়ঙ্গের গলির পর গলি ঘুরে তখন আমি বার হবার রাস্তাও গুলিয়ে ফেলেছি। এই পাহাড়ে আগের এক রাতের অভিজ্ঞতা স্মরণ করে শুধু পরিশ্রমে নয়, ভয়েও শীতের রাত্রে আমার কপাল ঘেমে উঠছে। ভয় আমার অমূলকও নয়। এই অবস্থায় কি করা উচিত ঠিক করবার জন্য একটি দুমুখ গলির মোড়ে দাঁড়িয়েই আমি চমকে উঠে টর্চটা নিভিয়ে দিলাম। সুড়ঙ্গের মধ্যে স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি আলো নেভাবার পরই সে পায়ের শব্দ থেমে গেছিল, কিন্তু তাতে আশ্বস্ত হবার কিছুই নেই। মানুষ বা পশু যার পায়ের শব্দই শুনে থাকি না কেন, সে যে আমার উপস্থিতি টের পেয়েছে এবং পালাবার চেষ্টা যে তার নেই, এটুকু পায়ের শব্দ থামা থেকে অনায়াসেই বোঝা যায়। অত্যন্ত সন্তর্পণে নিঃশ্বাস নিতে নিতে আমি যেদিক থেকে শব্দ এসেছিল তার উল্টো দিকে নিঃশব্দে অগ্রসর হবার চেষ্টা করলাম। উপবাসী শরীরের এই ক্লান্ত অবস্থায় কারুর সম্মুখ সমরে নামবার উৎসাহ যে আমার তখন ছিল না, একথা লজ্জার মাথা খেয়ে স্বীকার করছি। পালানোই তখন আমার উদ্দেশ্য। কিন্তু আমি নড়বা মাত্র মনে হলো অন্ধকারে আরো একজন নড়ছে। এই সুড়ঙ্গের মধ্যে আমার কোনো পরম বন্ধু যে এভাবে আমার পিছু নেয়নি তা বুঝতে আমার দেরি হলো না। কিন্তু সে কে? দারুদের কেউ হলে সম্ভবত অন্ধকারে তার অস্তিত্ব গোপন থাকতো না। অবশ্য দারুদের সবার গা থেকেই আলো বেরোয় না, এবং আমার আততাই তেমন একজন সাদাসিধে দারুও হতে পারে। ক্ষীণকায় একজন দারুকে হয়তো এই দুর্বল শরীরে কাবু করতেও পারি, কিন্তু সে যে দারু তারও নিশ্চয়তা তো কিছু নেই। ভরসা করে এগিয়ে যাওয়া তাই উচিত বলে মনে হলো না। ব্যাপারটা এতক্ষণে সত্যি শিকার ও শিকারীর পাঁয়তারা হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারে আমি নিঃশব্দে তাকে এড়াবার চেষ্টা করছি, আর সেও আমাকে বাগে পাবার সুযোগ খুঁজছে। সুড়ঙ্গের ভেতরে পায়ের শব্দও ঠিক মতো সবসময় বোঝা যায় না। তার জন্য সুবিধে ও অসুবিধে দুই আমার হচ্ছিল। আমি তার অবস্থান যেমন ভুল করছিলাম, সেও তেমনি সঠিকভাবে আমি কোথায় আছি বুঝতে পারছিল না। কিন্তু এই সাংঘাতিক খেলা আর কতক্ষণ চালানো যায়? ক্রমশই আমি হতাশায় মরিয়া হয়ে উঠছিলাম। হঠাৎ একবার আলো জেলে পথটা দেখে নিয়ে সোজা দৌড় দেবার চেষ্টা করবো কিনা ভাবছি, এমন সময় কে আমার গায়ের ওপর সজোরে লাফিয়ে পড়ল। অন্ধকারে তার তাগ অবশ্য ঠিক হয়নি, তা না হলে কাহিনী আমায় আজ লিখতে আর হতো না। প্রথমটা পড়ে গেলেও বিদ্যুৎ বেগে তাকে ঝাঁকানি দিয়ে ফেলে আমি উঠে টর্চটা জেলে ফেললাম। এখন আর অন্ধকারকে ভয় করবার কিছু নেই। কিন্তু এ কি? যে ধারালো বড় ছোড়াটা তখনও পাথরের উপর পড়ে ঝকঝক করছে, তার কথাও আমি মুহূর্তে ভুলে গেলাম। আমার সামনে লাউচেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে। কিন্তু সে রাত্রে আমার বিস্ময়কর অভিজ্ঞতা ওইখানেই শেষ হবার নয়। লাউচেন খানিক বাদে যেন নিজেকে সামলে সবিস্ময়ে বললে, এ কি আপনি? আমি যে লিসিন ভেবেছিলাম। লিসিন? আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, লিসিনকে আপনি চেনেন নাকি? লাউচেন একটু হেসে বললে, তা চিনি বই কি। তাদের দুজনের পরিচয়ের ইতিহাস জানবার জন্য কিন্তু তখন আমার কৌতূহল নেই। বললাম, লিসিনের প্রতি আপনার অনুরাগ এত বেশি আমি অবশ্য জানতাম না, কিন্তু তাকে দেখলেন কোথায়? এই সুড়ঙ্গের ভেতরেই খানিক আগে আমি তার পেছু পেছুই অনুসরণ করছিলাম।
হঠাৎ এক জায়গায় এসে সে যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ এখানে আলো নিত্যে দেখে আমি তাকে পেয়েছি ভেবে নিঃসন্দেহ হয়েছিলাম। লিসিন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে শুনেই কিন্তু আমার চিন্তার স্রোত অন্যদিকে বইতে শুরু করেছে। লিসিনের এই অদৃশ্য হওয়ার ভেতর কত বড় বিপদের ইঙ্গিত আছে বুঝে উত্তেজিতভাবে বললাম, লিসিন অদৃশ্য হয়ে গেছে? কি বলছেন? হ্যাঁ, সত্যিই আশ্চর্য ব্যাপার। আমিও তখন একেবারে হতভম্ব হয়ে গেছিলাম। একটা জলজান্ত মানুষ একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি তার খুব বেশি পেছনে ছিলাম না। আমি তাকে অনুসরণ করছি সে কথা সে জানতে পেরেছিল বলেও মনে হয় না। হঠাৎ একটা বাঁক ফিরেই দেখি সে নেই। সেখানে একটি মাত্র পথ, অনেক দূর পর্যন্ত সোজাভাবে চলে গেছে। খুব তাড়াতাড়ি দৌড়লেও আমি সেখানে পৌঁছবার আগে তার পক্ষে অন্য মুখ দিয়ে বেরিয়ে যাওয়া অসম্ভব। কিন্তু তবু দেখতে পেলাম না। যেখানে অদৃশ্য হয়েছিল সেখানে আমায় নিয়ে যেতে পারেন এক্ষুনি? আমার কণ্ঠস্বরে অস্বাভাবিক উত্তেজনার আভাস পেয়েই বোধহয় লাউচেন সবিস্ময়ে বললে, কিন্তু সেখানে এখন গিয়ে কি হবে? আমি তখনই আলো জেলে খুব ভালো করে খুঁজে দেখেছি। আর এতক্ষণ সে কি সেখানে আমাদের জন্য বসে আছে বলে মনে করেন? আপনি নিয়ে যেতে পারেন কিনা তাই বলুন। তা বোধহয় পারি, কিন্তু কেন? সব কথা বলবার এখন সময় নেই, তাড়াতাড়ি চলুন। লাউচেন কি ভেবে আর কিছু আমায় জিজ্ঞাসা করলেন না। আমায় পথ দেখিয়ে সামনের সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চলল। সুড়ঙ্গের গোলক ধাঁধায় আমি হলে বোধহয় কিছুতেই পথ চিনে যেতে পারতাম না, কিন্তু লাউচেনের দেখলাম এ বিষয়ে অসাধারণ ক্ষমতা আছে। কোথাও সে একবারও থামল না, দ্বিধা করলে না কোনো জায়গায় দাঁড়িয়ে। অনায়াসে গুটি 10 মোড় ঘুরে এক জায়গায় এসে বললে, এইখানে। জিজ্ঞাসা করলাম, ঠিক জানেন? এইখানে? পথ ভুল হয়নি তো আপনার? না, পথ ভুল হবে কেন? এই 2 দিন ধরে অধিকাংশ সুড়ঙ্গই ঘুরে ঘুরে মুখস্থ হয়ে গেছে। তার মানে সুড়ঙ্গের পথে ঘুরে বেরিয়েছেন কেন? আর এ পথের সন্ধান পেলেনই বা কেমন করে? লাউচেন একটু চুপ করে থেকে হেসে বললে, ঘুরে বেরিয়েছি আপনার খোঁজে, আর সন্ধান পেয়েছি আপনি সে রাত্রে নিরুদ্দেশ হবার পর পাহাড়ের ভেতর পিস্তলের আওয়াজ শুনে। সত্যি তো, লাউচেনের এই সুড়ঙ্গ পথে দেখা দেওয়া যে বিস্ময়কর তা এতক্ষণ অন্য সব ব্যাপারের উত্তেজনায় মনে হয়নি। আমার গুলির শব্দে যে পাহাড় ধসে পড়েছিল তার শব্দ লাউচেনের তাঁবু পর্যন্ত পৌঁছেছে শুনে অবশ্য একটু অবাক হয়ে গেলাম। কিন্তু সেসব কথা আলোচনার জন্য ঢের সময় পাওয়া যাবে। আমি টর্চটা পাথরের দেওয়ালের চারধারে ঘুরিয়ে ফেলতে ফেলতে হঠাৎ আনন্দে উত্তেজনায় কেঁপে উঠলাম। বললাম, এইবার হয়তো আপনার ছোড়া কাজে লাগতে পারে, প্রস্তুত থাকুন। ছোড়া কেন? আমার কাছে পিস্তল আছে, কিন্তু পাথরের দেওয়ালে ছুড়ব নাকি? পাহাড়ের সেই ফাটলের কাছে সরে গিয়ে সেটা একটু মৃদু চাপ দিয়ে বললাম, না, পাথরের দেওয়াল নয়। মামা বাবুর গোপন আস্তানার সন্ধান জেনে যে সর্বনাশ করতে এসেছে তাকে পালাতে না দেবার জন্য। লাউচেনের টেরা চিনে চোখও এবার যেন কপালে উঠল। মামা বাবুর গোপন আস্তানা? ফাটলের ধারে জোরে চাপ দিতেই দরজার পাথরটা তখন ঘুরে গিয়ে একটা সুড়ঙ্গ পথ বেরিয়ে পড়েছে। টর্চটা তাড়াতাড়ি নিভিয়ে চুপি চুপি বললাম, হ্যাঁ, লিসিন কেমন করে সন্ধান পেয়েছে জানি না, কিন্তু এর ভেতরেই সে যে অদৃশ্য হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তাকে এখানে ধরতে হবেই। সুড়ঙ্গ পথ দিয়ে এবার আগু পিছু হয়ে আমরা দুজনে এগিয়ে চললাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। দুধারে দেওয়ালের গায়ে হাত বুলিয়ে আমি সামনের পথ ঠিক করছি। লাউচেন পেছন থেকে আমার কাঁধ ছুঁয়ে ছুঁয়ে চলেছে। বেশি দূর এভাবে যেতে হলো না। খানিক এগিয়ে সুড়ঙ্গ পথ একটি প্রকাণ্ড বিশাল গুহার মুখে শেষ হয়েছে। সেইখানে পৌঁছেই আমি থমকে দাঁড়িয়ে পড়ে লাউচেনের হাতে চাপ দিয়ে থামতে ইশারা করলাম। সামনের গুহাটি যেমন লম্বা চওড়া তেমনি উঁচু। সে গুহার একেবারে অপর প্রান্তে মিটমিট করে একটি আলো জ্বলছে। বিশাল গুহার অন্ধকার তাতে দূর হয়নি, কিন্তু সেই আলোই আমাদের পক্ষে যথেষ্ট। গুহার ভেতর আসবাবপত্র বিশেষ কিছু থাকলেও ভালো করে দেখা যাচ্ছিল না। আমাদের দিকে পেছন ফিরে পাথরের মেঝে পাতা ঘাস পাতার একটি বিছানার ওপর বসে লিসিন একান্ত মনোযোগ সহকারে একটা কিছু যে দেখছে তা আমরা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারলাম।
এখানে তার অনুসরণ যে কেউ করতে পারে না এ বিষয়ে লিসিন বোধহয় বেশ নিশ্চিন্তই ছিল। সেই জন্যই বোধহয় আমরা সন্তর্পণে তার হাত তিনেক কাছাকাছি না যাওয়া পর্যন্ত সে কিছু টের পায়নি। তারপর হঠাৎ আমাদের মৃদু পদশব্দেই বোধহয় চমকে ফিরে তাকালো সে। সেই মুহূর্তে টর্চটা জেলে তার মুখে ফেলে আমি বললাম, খবরদার নড়বে না, তাহলেই মরবে। লিসিনের তখনকার স্তম্ভিত মুখভঙ্গি দেখবার মতো। আমাকে ও লাউচেনকে একসঙ্গে এভাবে দেখবার আশা সে নিশ্চয়ই করেনি। চীনাদের মুখোশের মতো মুখে কোনো ভাব ফোটে না একথা যে মিথ্যে সেই দিনই তা বুঝেছিলাম। কিন্তু এরকমভাবে হাতের মুঠোয় পেয়েও আর একটু হলে আমরা তাকে হারাতে বসেছিলাম। স্থানুর মতো সেকেন্ড বসে থেকে হঠাৎ আমাদের চমকে দিয়ে লিসিন লাউচেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। লাউচেন একেবারেই প্রস্তুত ছিল না এই আকস্মিক আক্রমণের জন্য। তার পিস্তলের গুলি ছুটল, কিন্তু ছুটল উল্টো দিকে, এবং লিসিনের ধাক্কায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিস্তলটাও ছিটকে পড়ল মেজের ওপর। সত্যি কথা বলতে কি, প্রথমটা এই অপ্রত্যাশিত ব্যাপারে আমি হতভম্বই হয়ে গেছিলাম। লাউচেনকে চিৎ করে ফেলে আরেকটু হলেই লিসিন সুড়ঙ্গ দিয়ে বোধহয় সরে পড়ত। ধরা পড়ল সেও নিজেরই দোষে। লাউচেনকে কাবু করে ফেলে সোজা ছুটে পালালে আমার বোধহয় কিছু করবার ক্ষমতাই থাকতো না। কিন্তু সে গুহার ভেতর থেকে ছোট একটা নোট বইয়ের মতো খাতা তুলে নিতে গিয়েই নিজের বিপদ বাঁধালে। আমার বিমূঢ়তা তখন কেটে গেছে। পিস্তলটা যেখানে ঠিকরে পড়েছিল সেখান থেকে কুড়িয়ে নিয়ে লিসিন দৌড় দেওয়ার আগে আমি তার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়ালাম। বিছানা থেকে বইটা তুলে নিয়ে উঠে দাঁড়ানো আর লিসিনের হলো না। আমার দিকে চেয়ে সে স্থির হয়ে বসে পড়ল। লাউচেন ততক্ষণে সামলে উঠে বসেছে। মুহূর্তের মধ্যে সে পেছন থেকে গিয়ে লিসিনকে জাপটে ধরলে। এবারে লিসিনের আর কোনো বেয়াড়াপনা করবার সাহস বোধহয় ছিল না। হাত থেকে বইটা কেড়ে নেবার সময় সে শুধু আমার দিকে চেয়ে অদ্ভুতভাবে এসে বললে, কাজটা ভালো করলেন না, আপনাকে এর জন্য পস্তাতে হবে। তার আগে তুমি এখন পস্তাও বলে আমি লাউচেনকে বললাম, দড়ি দিয়ে ওকে বাঁধুন। লাউচেন অবশ্য শত্রুকে একেবারে শেষ করে দেবারই পক্ষপাতী। তার যেরকম জেদ দেখলাম তাতে মনে হলো পিস্তলটা আমার হাতে না থাকলে সে লিসিনের গায়ে গোটা কয়েক গুলির ফুটো করতে কিছুমাত্র দ্বিধা করতো না। কিন্তু যত বড় শত্রুই হোক, এরকমভাবে জানোয়ারের মতো তাকে গুলি করে মারা আমার পক্ষে অসম্ভব। বিছানার একটা কম্বলকে ছোড়া দিয়ে কেটে দড়ি বানিয়ে লিসিনকে আমরা পিছুমোড়া করে বেঁধে গুহার একদিকে শুইয়ে দিলাম। তর্ক বাঁধল তারপর কি করা যায় তাই নিয়ে। গুহার ভেতরটা তন্ন তন্ন করে খুঁজে লাউচেন ও আমি ওই নোট বই ও সামান্য কয়েকটা রান্নাবান্নার সরঞ্জাম ছাড়া আর কিছুই পেলাম না। নোট বইয়ের ভেতরও একটি কাগজে সামান্য কয়েকটা দুর্বোধ্য অঙ্কের অক্ষর ছাড়া আর কিছু নেই। নোট বইটাতে যাই থাক, সেটা যে অত্যন্ত মূল্যবান এবং লিসিনের যে সেটা চুরি করারও সংকল্প ছিল এ বিষয়ে আমার মনে তখন কোনো সন্দেহ নেই। সে চুরি যখন নিবারণ করা গেছে তখন মামাবাবুর মংপোকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমি ওই গুহাতেই অপেক্ষা করতে চাইছিলাম। কিন্তু লাউচেন কিছুতেই রাজি হলো না। তার মতে আমাদের গুহায় থাকা মানে অকারণে নিজেদের বিপন্ন করা। লিসিন যে একাই এ গুহার সন্ধান জেনেছে তার ঠিক কি? তার দলের লোকেরা হয়তো একথা জানে এবং তার দেরি দেখে তার খোঁজেও আসতে পারে। তখন আমরা ধরা পড়বই। মামাবাবুর এই নোট বইয়ের মূল্য যখন তাদের কাছে এত বেশি, তখন এটা তাদের হাত থেকে রক্ষা করাও আমাদের কর্তব্য। এই হলো তার যুক্তি। বললাম, কিন্তু মামাবাবুরাও তো এসে এদের কবলেই পড়তে পারেন। লাউচেন একটু হাসলো, না তা পড়বেন না। তারপর একটু থেমে আবার বললে, মামাবাবুর উপর এত অবিশ্বাস কেন? এদের হাত থেকে যিনি অমনভাবে একবার পালাতে পেরেছেন তিনি সহজে ধরা দেওয়ার পাত্র নন। আমাদের এখান থেকে নিজেদের তাঁবুতে গেলে কোনো ক্ষতি হবে না কোনো দিক দিয়ে। আমার সন্দেহ যদি অমূলক হয়, লিসিনের দলের লোক যদি কেউ নাও আসে, তাহলেও আমি এখানে যে চিঠি রেখে যাচ্ছি তা থেকেই মামাবাবু সব কথা জানতে পারবেন। আমাদের ঠিকানাও রেখে যাচ্ছি। লাউচেনের কথাতেই শেষ পর্যন্ত রাজি হতে হলো। নোট বইয়ের একটি পাতা ছিঁড়ে সমস্ত ঘটনা সংক্ষেপে লিখে লাউচেন চর্বির মিটমিটে বাতিটির কাছে পাথর চাপা দিয়ে চিঠিটি রেখে দিলে। কিন্তু তবু সুড়ঙ্গের গুপ্ত দ্বার ঠেলে বেরিয়ে যাবার সময় মনটা কেমন যেন খুঁতখুঁত করতে লাগলো। লিসিন আমাদের চলে আসবার সময় কোনো কথাই বলেনি।
মুখে কাপড় গুঁজে দিয়ে লাউচেন তার সে পথ বন্ধই করে দিয়েছিল। তবু তার শেষ মুহূর্তের দৃষ্টি ভোলবার নয়। তার ভেতর দুর্বোধ্য কি এক ভয়ঙ্কর ইঙ্গিত যেন আছে। মামাবাবুর বুদ্ধিতে আমার যথেষ্ট বিশ্বাস আছে, কিন্তু তিনিও এখানে অসন্দিগ্ধভাবে আসছেন। সতর্ক হবার আগেই যদি আবার তিনি এদের কবলে পড়ে যান। লাউচেনের সঙ্গে যেতে যেতে নিজের মনের উদ্বেগ আমি বেশিক্ষণ চেপে রাখতে পারলাম না। বললাম, আমাদের এভাবে চলে আসা ঠিক হলো না, কিন্তু মামাবাবু যদি সত্যি আবার কোনো বিপদে পড়েন। লাউচেন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে আমার কাঁধে হাত রেখে অস্বাভাবিক গম্ভীর গলায় বললে, শুনুন মিস্টার সেন, বিপদ যদি আজ কারুর ঘনিয়ে থাকে সে মায়াবাদুরদের সর্দারের। মায়াবাদুরদের সর্দার? হ্যাঁ, আজই তার দেখা পাবেন। আজ রাত্রেই তার লীলা শেষ। সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কি আপনি বলছেন মিস্টার লাউচেন? হঠাৎ এমন সব জানতে হলেন কি করে? লাউচেন তেমনি গম্ভীরভাবে বললে, একটা অনুরোধ করছি মিস্টার সেন, কোনো প্রশ্ন এখন আর করবেন না। মায়াবাদুরদের রহস্য ভেদ করবার যদি ইচ্ছে থাকে তাহলে আমার কথা আপনাকে আজ বিনা প্রতিবাদে শুনতে হবে। তখনকার মতো কোনো কথাই আর বললাম না, কিন্তু প্রশ্ন না করার প্রতিজ্ঞা শেষ পর্যন্ত রাখা গেল না, যদিও সে প্রশ্নের বিষয়ে আলাদা। লাউচেনের সোজা পথ জানা ছিল বলেই পাহাড়ের ভেতরের সুড়ঙ্গগুলি ক্লান্ত অবস্থাতেও এবার তেমন দীর্ঘ বোধ হয়নি। পাহাড় থেকে বেরিয়ে লাউচেনের তাঁবুর দরজার কাছে পৌঁছে কিন্তু আমায় থমকে দাঁড়াতে হলো। আমরা ঢোকবার আগে তাঁবুর ভেতর থেকে একটি লোক বেরিয়ে লাউচেনকে অভিবাদন করে চলে যাচ্ছিল। সম্ভবত তাঁবুর পাহারাতেই তাকে রাখা হয়েছিল। তাঁবুর দরজায় কাপড় সরাবার সঙ্গে সঙ্গে ভেতরের আলোয় মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার মুখ দেখতে পেলেও তাকে চিনতে আমার দেরি হয়নি। আমার সবিস্ময়ে দাঁড়িয়ে পড়বার কারণও তাই। লাউচেন আমার হাত ধরে টান দিয়ে জিজ্ঞাসা করলে, আবার দাঁড়ালেন কেন? চলুন ভেতরে। যাচ্ছি, কিন্তু একটা কথা তার আগে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি। লাউচেন হেসে বললে, না, আপনাকে নিয়ে পারা গেল না, করুন জিজ্ঞাসা। কিন্তু মায়াবাদুর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে জানবেন আমি বোবা। না, মায়াবাদুর সম্বন্ধে নয়, যে লোকটি এইমাত্র বেরিয়ে গেল তার সম্বন্ধে। একে কোথায় পেলেন? লাউচেন আমার দিকে চেয়ে আবার হেসে বললে, যাক, লোকটা তাহলে মিথ্যে বলেনি। আপনি তাহলে চিনতে পেরেছেন? না চিনবার কি আছে, লোকটা আমাদের অশ্বতর চালকদের একজন ছিল। তবে ওর তো কোনো অপরাধ হয়নি, ও আমার কাছে নিজেই তা বলেছে। একটু অধৈর্যভাবে বললাম, অপরাধ আছে মিস্টার লাউচেন। লোকটা আমাদের দল থেকে রহস্যজনকভাবে একদিন সরে পড়ে। তারপর ও এখানে উদয় হলো কি করে? কথা কইতে কইতে আমরা এবার তাঁবুর ভেতরে এসে ঢুকেছিলাম। লাউচেন একটা চেয়ারে বসে পড়তে গিয়ে হঠাৎ চমকে আমার দিকে ফিরে বললে, সে কি, রোগে পড়ার দরুন আপনারা ওকে কাচিনদের এক গ্রামে রেখে আসেননি? আমি একটু হাসলাম মাত্র। লাউচেন যেন অত্যন্ত উত্তেজিত হয়ে উঠে বললে, আপনাদের বিশ্বাসী লোক ভেবেই একদিনের পরিচয়ে আমি যে ওকে তাঁবুর পাহারায় পর্যন্ত রেখেছিলাম। কাল সবে ও এখানে কাজ নিয়েছে, আমায় জানিয়েছে যে রোগ সারবার পর ও নিজে আপনাদের খোঁজে এত দূর এসেছে। আমাদের খোঁজেই এসেছে ঠিক, কিন্তু প্রভু ভক্তিতে নয়। মায়াবাদুরদের সর্দারকে ধরবার জোগাড় করছেন, অথচ তাদের অনুচরদের চেনেন না মিস্টার লাউচেন। লাউচেন খানিকটা চুপ করে দাঁড়িয়ে থেকে কি ভেবে বললে, আপনি বিশ্রাম করুন মিস্টার সেন, আমি আসছি। বাধা দিয়ে আমি বললাম, আপনি মিছিমিছি যাচ্ছেন, তার দেখা পাওয়ার আশা অল্প, আমাকেও সে দেখেছে, তবু একবার যাওয়া দরকার বলে লাউচেন বেরিয়ে গেল। এবং বহুক্ষণ বাদে যখন ফিরে এলো তখন আমি দীর্ঘ উপবাস ভঙ্গ করে শ্রান্ত হয়ে একটু বিছানায় গায়ে দিয়েছি। আমার আর কিছু জিজ্ঞাসা করবার দরকার হলো না। উদ্বিগ্ন মুখে চেয়ারে বসে পড়ে লাউচেন বললে, আপনার কথাই ঠিক, তার কোনো পাত্তাই নেই। একটু বিদ্রুপের স্বরেই জিজ্ঞাসা করলাম, মায়াবাদুরদের সর্দারের দেখা কি তবুও আজ পাওয়া যাবে বলে মনে হয়? লাউচেন এবারে অদ্ভুতভাবে হেসে বললে, সে বিষয়ে আরো নিঃসংশয় হলাম। তার গলার স্বরে আমার ব্যঙ্গ করবার প্রবৃত্তি কিন্তু কেমন করে উড়ে গেল। সেই স্বর শুধু দৃঢ় নয়, কেমন যেন হিংস্র।
বিছানায় উঠে বসে জিজ্ঞাসা করলাম, আমায় কি করতে হবে? লাউচেন একটু হেসে বললে, বিশেষ কিছু নয়, এই ঘরে প্রথম যে প্রবেশ করবে তাকে গুলি করতে হবে। লাউচেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ঘরের আলো নিভে গেল। লাউচেনের পদশব্দও পেলাম। তাঁবুর দরজা সরিয়ে এসে বেরিয়ে যাচ্ছে। কিছু বলবার আগেই বাইরে থেকে তার গলা শুনতে পেলাম, আমি বাইরে আছি, ঘর থেকে নড়বেন না। লাউচেন বেশ অনায়াসে বলে গেল, ঘর থেকে নড়বেন না। কিন্তু সেই অন্ধকার ঘরে প্রতি মুহূর্তে কান খাড়া করে পরম শত্রুর পায়ের শব্দের জন্য অপেক্ষা করা যে কি ভয়ানক ব্যাপার তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। লাউচেনের অনুমান সত্য হলে মায়াবাদুরদের সর্দার যে কোনো মুহূর্তে এসে হাজির হতে পারে, কিন্তু নিতান্ত সাধারণ মানুষ তো সে নয়। অসীম তার ধূর্ততা, অদ্ভুত এবং এক হিসেবে অলৌকিক তার ক্ষমতা। চোখ কান বুঝে ভালো মানুষটির মতো সোজাসুজি ঘরে ঢুকে আমার গুলিটি বুক পেতে সে নিশ্চয়ই নেবে না। কি ভয়ানক অভিসন্ধি নিয়ে কিরকম অপ্রত্যাশিত ভাবে সে এসে উপস্থিত হবে কে জানে। পিস্তলের গুলি যদি ছোটে তাহলে কার যে আগে ছুটবে তা বলা কঠিন। লাউচেন বাইরে লুকিয়ে পাহারায় আছে জেনেও সত্যি কথা বলতে গেলে কোনো সাহস পেলাম না। মায়াবাদুরদের হাতে লাউচেন তো কম নাকালে পর্যন্ত হয়নি। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বাঁচাতে পারলে তো আমায় সাহায্য করবে। গাঢ় অন্ধকারে পিস্তলটা সজোরে মুঠোতে চেপে তাঁবুর দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকতে থাকতে টের পাচ্ছিলাম আমি বেশ ঘেমে উঠেছি। এরকমভাবে ঘরের ভেতর অনিশ্চিত প্রতীক্ষায় থাকার দরুণই বোধহয় অস্বস্তি ও যন্ত্রণা এত বেশি হচ্ছিল। তাঁবুর বাইরে খোলা জায়গায় শত্রুর সম্মুখীন হতে হলে আমার মনের জোর এতটা বোধহয় কমে যেত না। লাউচেন ঘরে কেউ ঢোকবা মাত্র গুলি করতে বলেছে। তার এ কথা থেকে এটুকু বোঝা কঠিন নয় যে গুলি করার তৎপরতার উপর অনেক কিছু নির্ভর করছে, আমার জীবন পর্যন্ত। এক মুহূর্ত বিলম্ব হলে বা লক্ষ্য ঠিক না হলে আফসোস করবার জন্যেও বোধহয় আর বেঁচে থাকতে হবে না। জন্তু জানোয়ার ছাড়া মানুষের ওপর কখনো পিস্তল ব্যবহার এর আগে করিনি, কিন্তু এখন সে বিষয়ে কি উচিত অনুচিত তা ভাবছিলাম না। শুধু ভয় হচ্ছিল ঠিক সময়ে হাত ও মনের জোর বুঝি থাকবে না। যেরকম উত্তেজনার মধ্যে প্রত্যেক মুহূর্ত কাটছিল তাতে খানিকক্ষণ বাদে মনের অবসাদ আসা খুবই স্বাভাবিক। সামান্য একটু শব্দতেই থেকে থেকে চমকে উঠছিলাম। তাঁবুর ভেতরের অন্ধকারে চোখের উপর যেন অদ্ভুত সব ছায়ামূর্তি ভেসে যাচ্ছিল। শেষ পর্যন্ত মনে হচ্ছিল কোনটা মনের ভুল আর কোনটা সত্যি তাই ঠিক করতে পারবো না। সময় এমনি করে বড় কম কেটে গেল না। একবার মনে হচ্ছিল লাউচেনের কথায় অতখানি বিশ্বাস করবার হয়তো কোনো হেতু নেই। তার ধারণা হয়তো সম্পূর্ণ ভুল। মিছিমিছিই এমনিভাবে অপেক্ষা করার যন্ত্রণা ভোগ করছি। কিন্তু সে কথা ভেবেও নিশ্চিন্ত হয়ে একাগ্র পাহারা শিথিল করতে পারলাম কই। একবার মনে হলো লাউচেনের কথা অমান্য করে তাঁবু থেকে বাইরে বেরিয়ে পড়লে কেমন হয়। বিছানা থেকে উঠে পর্দার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। চারিধার নিস্তব্ধ। বাইরে শীতের যে কনকনে হাওয়া এখানে রোজ রাত্রে সজোরে বয় তাও শান্ত হয়ে এসেছে। পর্দা ঈষৎ ফাঁক করে বাইরে তাকালাম, কিন্তু সেই সূচিভেদ্য অন্ধকারে কি আর দেখতে পাব। বাইরে কান পেতে কোনো শব্দ শোনা যায় কিনা বোঝবার বৃথাই চেষ্টা করলাম। সমস্ত পাহাড় অরণ্য যেন নিঃশ্বাস রোধ করে কি একটা ভয়ঙ্কর ঘটনার প্রতীক্ষা করছে। এতটুকু আওয়াজ কোথাও নেই। লাউচেনের কথা ঠেলে তাঁবু থেকে শেষ পর্যন্ত বেরোতে পারলাম না। যাই ঘটুক না কেন আমায় আজ এ তাঁবুর ভেতরে থেকেই পাহারা দিতেই হবে। মনকে সেই জন্যই প্রস্তুত করা দরকার। মনে হচ্ছিল যা হবার তা যেন তাড়াতাড়ি হয়ে গেলেই এখন অবশ্য ভালো হয়। অধীরভাবে এই অপেক্ষা করে থাকার উদ্বেগ ও উত্তেজনা আর সহ্য করা যাচ্ছে না। আমার মনের অভিলাষ পূর্ণ করবার জন্যেই যেন ঠিক সেই মুহূর্তে তাঁবুর পেছন দিকে অকস্মাৎ অদ্ভুত একটা শব্দ শোনা গেল। ধারালো ছোড়াতে তাঁবুর অনেকখানি কাপড় এক টানে কে যেন কেটে ফেলেছে। গভীর নিস্তব্ধতার ভেতর অতর্কিতে এই শব্দ শুনে
সমস্ত গায়ে আপনা থেকেই যে কাঁটা দিয়ে উঠেছিল এ কথা অস্বীকার করব না, কিন্তু হতবুদ্ধি সত্যিই হয়ে পড়েনি। মামাবাবুকে অজ্ঞান অবস্থায় যেদিন সরিয়ে নিয়ে যায় সেদিনও তাঁবুর কাপড় এই রকম ভাবে যে কাটা ছিল তা তৎক্ষণাৎ আমার স্মরণ হয়েছে। শব্দের সঙ্গে সঙ্গেই সেদিকে ফিরে আওয়াজ ধরেই লক্ষ্য ঠিক করে গুলি ছুড়লাম। একটি, দুটি, কোনো প্রত্যুত্তর, কোনো সারা শব্দ তারপর আর নেই। টর্চটা বিছানার উপরেই ছিল, সেটা খুঁজে নিয়ে জ্বালতে যাচ্ছি, হঠাৎ পিঠের উপর একটা শক্ত জিনিসের খোঁচা অনুভব করলাম। খোঁচাটা যে কিসের তা বুঝতে বিলম্ব হবার কথা নয়। মেরুদণ্ডের ঠিক বাঁ দিকে পিস্তলের নল যে ঠেলে ধরেছে, আমার সঙ্গে ঠাট্টা করারও নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য নেই। তাঁবুর পেছনের দিকে যখন আমি কাপড় চেরার শব্দ লক্ষ্য করে গুলি করছি, তখনই সামনের দরজা দিয়ে ঢুকে শত্রু কিভাবে আমায় বোকা বানিয়েছে তা নিয়ে মাথা ঘামানো তখন বৃথা, তার সময়ও ছিল না। পিঠে পিস্তলের খোঁচা যে দিয়েছিল এবারে তার কথা শোনা গেল, কিন্তু সেই কথা আমার কাছে অর্থহীন। সেটা যে চীনা ভাষা তা বুঝলেও তার ভেতর এক লাওচেন এই সম্বোধন ছাড়া আর কিছুই আমার বোধগম্য নয়। কথা না বুঝলেও লাওচেনের প্রতি বিশেষ প্রীতি যে মায়াবাদুরদের সর্দারের নেই তা তার বলার ধরন থেকে স্পষ্ট টের পাচ্ছিলাম। আমি যে লাউচেন নই এ কথা জানতে পারলেও হয়তো তার আক্রোশ দূর হবে না, তবু আমার মতো সেও যে একটু ঠকেছে তা জানাবার লোভ ত্যাগ করতে পারলাম না। তার কথা শেষ হওয়া মাত্র বললাম, তোমার পিস্তলের নল বসাতে একটু ভুল হয়েছে, এটা লাউচেনের পিঠ নয়। ইংরেজিতে কথা বলবার দরুন সন্দেহ ছিল সে তা বুঝবে কিনা, কিন্তু আশ্চর্যের বিষয় আমার বক্তব্য শেষ হতে না হতেই হঠাৎ আমার পিঠ থেকে পিস্তলের নল সরে গেল। কিন্তু নল সরে যাওয়ার দরুন নয়, সেই মুহূর্তে রহস্যময় মায়াবাদুরদের সর্দারের মুখ থেকে অতর্কিতে যে বিস্ময়ের ধ্বনি বেরিয়ে পড়ল তাতেই চমকে পিছনে ফিরে টর্চটা জেলে ফেললাম। এ কি, মামাবাবু! মামাবাবু মুখের ওপরের পর্দাটা সরিয়ে ফেলে গম্ভীরভাবে বললেন, আমি এরকমটা আশা করিনি। লাউচেন কোথায় গেল? লাউচেন আপনার পেছনেই আছে, আপনার পিস্তলটা শুধু দয়া করে টেবিলের ওপর রাখুন। ঘরের আলোটা ইতিমধ্যে জেলে দিয়ে লাউচেন মামাবাবুর পেছনে এসে দাঁড়িয়েছে। সমস্ত ব্যাপারটা আমার কাছে অদ্ভুত, অর্থহীন, ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। বিস্ময়ের পর বিস্ময়ের ধাক্কায় আমি তখন সত্যিই হতবুদ্ধি হয়ে গেছি। প্রথমে মায়াবাদুরদের সর্দারের জায়গায় মামাবাবু, তারপর মামাবাবুর বিরুদ্ধে পিস্তল হাতে দাঁড়িয়ে লাউচেন। যে কোনো সুস্থ মাথাকে ঘুলিয়ে দেওয়ার পক্ষে এইটুকুই যথেষ্ট, কিন্তু তখনও অনেক কিছু দেখতে আমার বাকি আছে। মামাবাবু আমারই মতো ঘটনার এই পরিণতির জন্য প্রস্তুত বোধহয় ছিলেন না, কিন্তু মুখে তার কোনো রকম ভাবান্তর দেখা গেল না। পিস্তলটা লাউচেনের কথা মতো টেবিলের ওপর রেখে তিনি ঈষৎ হেসে বললেন, তুমি আজ তাহলে জিতেছ মনে হচ্ছে লাউচেন। লাউচেন এগিয়ে এসে আমার শিথিল হাত থেকে পিস্তলটা টেনে নিয়ে গিয়ে টেবিলের ওপর রাখল। তারপর কাছেই একটা চেয়ারে বসে বললে, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ মিস্টার রায়। আমার কাজ যে অনেক সহজে করে দিয়েছেন তার জন্য বোধহয় কৃতজ্ঞতা জানানো উচিত। আপনার নোটবুকটি পেয়ে আমার অনেক পরিশ্রম, অনেক হাঙ্গামা বেঁচেছে। লাউচেনের স্বরের তীক্ষ্ণ ব্যঙ্গতেও মামাবাবুকে কিন্তু বিচলিত হতে দেখলাম না। হেসে বললেন, হ্যাঁ, নোটবুকটা খুব দামি আমার কাছে। দামি বলেই তো আপনাকে এর জন্য ফাঁদে ফেলতে পারবো আমি জানতাম, বলে লাউচেন হেসে উঠল। আসল রহস্য না বুঝলেও লাউচেনের স্বরূপ এতক্ষণে আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ইচ্ছে হচ্ছিল টুঁটি চেপে ধরে তার ওই কুৎসিত হাসি বন্ধ করে দিই, কিন্তু আমরা নিরুপায়। লাউচেনের পিস্তল আমাদের দিকে হিংস্রভাবে মুখ উঁচিয়ে আছে। মামাবাবু জিজ্ঞাসা করলেন, এখন তাহলে তুমি কি করতে চাও? বিশেষ কিছু না, নিতান্ত দুঃখের সঙ্গে আপনাদের কাছ থেকে এবার শুধু বিদায় নিতে হবে। ইউনানে আমার জন্য সত্যিই অনেকে অপেক্ষা করে আছে। তারা বৃথাই অপেক্ষা করে আছে লাউচেন। নোটবুক নিয়ে সেখানে তুমি পৌঁছতে পারবে না। মামাবাবুর মোলায়েম কণ্ঠস্বর যে কারণে হঠাৎ পরিবর্তিত হয়ে তখন বজ্রগম্ভীর হয়ে দাঁড়িয়েছে তার টের পেয়ে কোনো মতে আমি তখন উত্তেজনা দমন করে আছি। লাউচেনও সে স্বরে চমকে উঠেছিল, কিন্তু নিজেকে সম্বরণ করে সে হেসে বললে,
এখনো রসিকতা করবার মতো মনের অবস্থা আপনার আছে দেখে খুশি হচ্ছি মিস্টার রায়। মাথার কাছে পিস্তলের নল আমি ঠিক রসিকতা বলে মনে করি না লাউচেন। লিসেন, নলটা না হয় মাথায় ঠেকিয়েই দাও। আমাকে বিস্ময় বিমূঢ় করে সত্যিই লিসিন খানিক আগে তাঁবুর কাটা পর্দা দিয়ে নিঃশব্দে ভেতরে এসে দাঁড়িয়েছিল। এবার সে একটু এগিয়ে এলো। লাউচেনের মুখ তখন অন্ধকার হয়ে এসেছে। মামাবাবু তাকে বললেন, তুমি গুলি করে বড়জোর একজনকে জখম করতে পারো, কিন্তু তাহলেও এ নোটবুক ইউনানে পৌঁছবে না, তুমি জানবে। নিঃশব্দে খানিক বসে থেকে লাউচেন নিজের পিস্তলটা এবার ছুঁড়ে ফেলে দিলে। তারপর অদ্ভুতভাবে একটু হেসে বললে, এইটুকু আমার ভুল হয়েছিল বুঝতে। আমি দুই শত্রুকে আলাদা করে দেখেছিলাম। হ্যাঁ, মায়াবাদুরদের সঙ্গে নিরীহ কীটতত্ত্ববিদের সংযোগ হতে পারে, তা তুমি ভাবতে পারোনি, কিন্তু ওই সামান্য ভুলের জন্যই সর্বনাশ হয়। নোট বইটা এবার তাহলে দিতে পারো। লাউচেন অমন সুবোধ বালকের মতো সেটা যে বার করে মামাবাবুর হাতে তুলে দেবে তা ভাবিনি। তার মুখের ভাব দেখেও সন্দিগ্ধ হয়ে উঠলাম। মামাবাবু নোটবুকটা খুলে ভালো করে দেখে শুনে সন্তুষ্ট চিত্তেই পকেটে রাখতে যাচ্ছেন, এমন সময় লাউচেন আর একবার হেসে উঠে বললে, শেষ পর্যন্ত আমারই কিন্তু জিত হলো মিস্টার রায়। এবার মামাবাবুই বিদ্রুপ করে বললেন, আমার বুদ্ধিটা খুব সূক্ষ্ম নয়, একটু বুঝিয়েই বলো। বোঝাবার বিশেষ কিছু নেই, ও নোট বই বৃথায় বয়ে নিয়ে যাচ্ছেন। তার মানে? মানে এই বই আমার হাত থেকে খোয়া যাওয়ার অপেক্ষায় আমি চুপ করে বসেছিলাম না। ঘণ্টা তিনেক আগে আমার লোক এ বইয়ের আসল তথ্যটুকু নিয়ে ইউনান রওনা হয়ে গেছে। আপনার ভাগ্নে মিস্টার সেন তাকে চেনেন। আপনি মিচিনা পৌঁছবার আগেই ইউনান সরকারের কাছে আপনার দেওয়া ল্যাটিচিউড লঙ্গিচিউডের হিসেব পৌঁছে যাবে। ইউনানের সীমান্ত নির্দেশ এখনো চলছে। সামান্য একটু সীমান্ত রেখায় অদল বদল করার ব্যবস্থাও অনায়াসে হয়ে যাবে ততদিনে। মামাবাবুর গম্ভীর মুখের দিকে চেয়ে একটু থেমে নিষ্ঠুরভাবে হেসে লাউচেন তার কথা শেষ করলে, কে জানবে বলুন, সেই সামান্য অদল বদলের ফলে একটা গোটা রেডিয়ামের খনি বর্মার হাত থেকে চলে যাচ্ছে। লাউচেনের কুৎসিত হাসি থেমে যাবার পর সমস্ত তাঁবু খানিকক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মামাবাবু ও লিসিনের মুখ অস্বাভাবিক রকম গম্ভীর হয়ে উঠেছে, কিন্তু আমার কাছে সমস্তই একেবারে দুর্বোধ্য। এইমাত্র যেসব ঘটনা চোখের ওপর দ্রুত ঘটে গেল, যে সমস্ত অদ্ভুত খবর শুনলাম, সেগুলির পরস্পরের সঙ্গে সম্বন্ধই আমি নির্ণয় করতে পারিনি। নোটবুক নিয়ে কাড়াকাড়ি, ল্যাটিচিউড লঙ্গিচিউড, ইউনানের সীমান্ত, শেষ পর্যন্ত রেডিয়াম, এসব যেন লাউচেনের অসম্বন্ধ প্রলাপ। আমাদের অভিযানের সঙ্গে এই সমস্ত অবান্তর কথার কি সম্পর্ক আমি কিছুতেই ভালো করে গুছিয়ে বুঝে উঠতে পারছিলাম না। শুধু মামাবাবুর গম্ভীর মুখের কঠিন রেখাগুলি দেখে মনে হচ্ছিল এর ভেতর সত্যকার গভীর রহস্য সম্ভবত আছে। লাউচেন আবার একটু হেসে বললে, এখন মনে হচ্ছে নাকি যে সত্যি সত্যি কীটতত্ত্বের সন্ধানে বেরোলেই ভালো করতেন, তবু কিছু কাজ হতো। মামাবাবু গম্ভীর মুখেই বললেন, তুমি ভুল করছো লাউচেন। আমরা সত্যি পোকার সন্ধানেই বেরিয়েছিলাম। সে সন্ধান অন্য পথে গেছে শুধু তোমারই জন্যে, আমার জন্যে। মামাবাবু একটু হাসলেন। আমাদের কম্পাস, জরিপের যন্ত্রপাতি এমন অদ্ভুতভাবে চুরি না গেলে আমার চোখ খুলে যেত না। তুমি নির্বিঘ্নে তোমার কার্যসিদ্ধি করতে পারতে। আমরা কোনো কিছু না জেনে পোকামাকড় নিয়েই ব্যস্ত থাকতাম। লাউচেন বিদ্রুপের স্বরেই বললে, তাই নাকি? আলেয়া দারুদের দেশ খোঁজবার কোনো উদ্দেশ্য আপনার ছিল না বোধহয়। বিশ্বাস তুমি না করতে পারো, কিন্তু কম্পাস প্রভৃতি চুরি যাবার পরও আমি আলেয়া দারুদের কথা জানতাম না। লাউচেন হাসল। যাক, শেষ পর্যন্ত জেনে আমাদের উপকারই করেছেন। আপনার যন্ত্রপাতি চুরি যেই করুক, এখন মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ সে করেনি। ভাগ্যিস আপনার কাছে বাড়তি সরঞ্জাম ছিল, নইলে ল্যাটিচিউড লঙ্গিচিউডের হিসাব এত সহজে পাওয়া যেত না। আবার একটু ভুল করলে লাউচেন, বাড়তি যন্ত্রপাতি আমার ছিল না। তার মানে? লাউচেন সন্দিগ্ধভাবে মামাবাবুর দিকে তাকালে। মামাবাবু হেসে বললেন, না, তোমার সে সন্দেহের কারণ নেই। তোমায় মিথ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি না। বাড়তি যন্ত্রপাতি আমার দরকারই হয়নি। তাহলে
আমার যন্ত্র, সূর্য, তারা আর এই জিনিসটি। মামাবাবু পকেট থেকে ক্রোনোমিটার ঘড়িটা টেবিলের উপর রেখে আবার বললেন, ক্ষমতা ও বুদ্ধি থাকলে এই দিয়েই কাজ চলে যায়, জানলে অত হাঙ্গামা তুমি বোধহয় করতে না। লাউচেন খানিকটা চুপ করে থেকে বললে, তাই দেখছি। যাই হোক, হাঙ্গামা যে শেষ পর্যন্ত সার্থক হয়েছে, আপনার বৈজ্ঞানিক বুদ্ধিকে সেজন্য ধন্যবাদ। ধন্যবাদটা আর একটু পরেই দিও লাউচেন, এখন কিছুই বলা যায় না। মিচিনা দূর হতে পারে, কিন্তু হার্টস্কেল্লা বোধহয় ততটা নয়। সেখানে সম্প্রতি একটা সামরিক বেতার ঘাঁটিও তৈরি হয়েছে বলে শুনেছি। আমরা আজই রওনা হচ্ছি, এই মুহূর্তে। লাউচেন হেসে উঠল। এই মুহূর্তে রওনা হয়ে দিনরাত সমানে পা চালিয়েও 7 দিনের আগে হার্টস্কেল্লাতে পৌঁছতে পারবেন না। এখান থেকে ইউনানের রাজধানী ইউনানের পথ মাত্র 3 দিনের। আমার দূতকে সাহায্য করবার জন্যে পথে লোকজনও আগে থাকতে মজুত আছে। তবু একেবারে চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া কি উচিত? তাছাড়া তোমাকেও সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে দিতে হবে তো। আমাকে কেন? তোমার পায়ের মাপ সাধারণের চেয়ে একটু বড় বলে। আমি বিমূঢ়ভাবে মামাবাবুর দিকে তাকালাম। এ আবার কি রকম রসিকতা? লাউচেনের পা যে একটু বড় মাপের তা আমরা সবাই জানি, অবশ্য আগেই লক্ষ্য করেছি, কিন্তু সে কথা এখানে কি সূত্রে আসে? লাউচেন ঠোঁট বেঁকিয়ে বললে, আপনার কথারই প্রতিধ্বনি করে বলছি, আমার বুদ্ধিটাও তো সূক্ষ্ম নয়, একটু বুঝিয়ে বলুন। বলবার দরকার নেই, চাক্ষুষী দেখাচ্ছি বলে মামাবাবু হঠাৎ দাঁড়িয়ে উঠে তাঁবুর যে ধারে লাউচেনের বিছানা ছিল সেদিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে লাউচেনের বড় চামড়ার ব্যাগটা খুলে ফেলবার সঙ্গে সঙ্গেই লাউচেন চিৎকার করে উঠল, ব্যাগে হাত দেবেন না মিস্টার রায়। মামাবাবু গম্ভীরভাবে তার ভেতর হাত ঢুকিয়ে বললেন, আমার অনধিকার চর্চা মার্জনা করো। তোমার সাজ সরঞ্জাম সম্বন্ধে আমার অনেক দিনের কৌতূহল আজ একটু মেটাবো। এই যে পেয়েছি বোধহয়। মামাবাবুর কথা শেষ হতে না হতেই তাঁবুর মধ্যে অপ্রত্যাশিত এক কাণ্ড ঘটে গেল। মামাবাবু কি করছেন জানবার আগ্রহে আমি ও লিসেন একটু বুঝি অসাবধান হয়ে পড়েছিলাম। সেই সুযোগেই হঠাৎ এক লাফ দিয়ে টেবিলের ওপরকার বাতিটা হাত দিয়ে উল্টে লাউচেন ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলেও লিসেন 2-3 সেকেন্ডের মধ্যেই নিজেকে সামলে নিয়ে তার পেছু নিয়েছিল। আমরা টেবিলের তলা থেকে বাতিটা জ্বালবার আগেই বাইরে দুবার পিস্তলের আওয়াজ শুনে চমকে উঠলাম। বাতি জ্বালা হবার পর আমিও বেরোতে যাচ্ছিলাম। মামাবাবু বাধা দিয়ে বললেন, দরকার নেই, লিসেন একাই যথেষ্ট, তাছাড়া বাইরে মঙ্প আছে। কিন্তু এরকম হঠাৎ পালাবার কারণ কি? মামাবাবু কাগজের মোড়া খুলে অদ্ভুত আকারের জুতোর মতো 2টি জিনিস টেবিলের ওপর রেখে বললেন, হঠাৎ মোটেই নয়, পালাবার কারণ যথেষ্ট আছে, তার মধ্যে একটি এই। অদ্ভুত জুতো দুটো হাতে তুলে নিয়ে আমারও আর বুঝতে কিছু বাকি রইল না। সাধারণ জুতো সে নয়, তার তলা ঠিক বাঘের থাবার মতো তৈরি। মাটির ওপর চাপ দিলে ঠিক বাঘের পায়ের দাগই পড়ে। মামাবাবু বললেন, এই জুতোই তার বিরুদ্ধে খুনের প্রধান প্রমাণ। এই জুতো পায়ে দিয়েই সে আমাদের তাঁবুতে হানা দিয়েছে, পথের মাঝে আমাদের অনুচরকে খুন করেছে। লাউচেনের পায়ের মাপ অসাধারণ না হলে এই জুতো পেয়েও তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ করতে আমাদের বেগ পেতে হতো। কিন্তু এ প্রমাণ আমাদের প্রয়োগ করবার সুবিধে বুঝি আর হলো না। খানিক বাদে লিসেন ও মঙ্পো দুজনেই হতাশভাবে ফিরে এসে জানালে, অন্ধকারে লাউচেন তাদের এড়িয়ে পাহাড়ের সেই সুড়ঙ্গ পথেই ঢুকে পড়েছে। সেখানকার গোলক ধাঁধায় তার সন্ধান তারা পায়নি। মঙ্পো ও লিসেন দুজনেই দূর থেকে গুলি ছুড়েছিল, কিন্তু লাউচেন তাতে আহত হয়েছে বলে মনে হয় না। তাঁবুর সমস্ত লোকজন নিয়ে সুড়ঙ্গ পথে আর একবার সন্ধান করা হয়তো চলত, কিন্তু তাতেও ফল পাওয়া যেত কিনা সন্দেহ। লিসেনের এ প্রস্তাবের তাই প্রতিবাদ করে আমি বললাম, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হার্টস্কেল্লায় যাওয়াই বেশি জরুরি নয় কি? মামাবাবু হেসে বললেন, তা সত্যি লিসেন, মায়াবাদুরদের চোখ সব দেখতে পায়, তার ডানা কোনো বাধা মানে না। 2বার ফসকালেও 3বারের বার প্রতিশোধ নেবার সময় পরেও হবে। কিন্তু ইউনানের সীমান্তের ব্যাপারটা তাড়াতাড়ি কিনারা না করলে আর সুযোগ মিলবে না। আমাদের এখনই রওনা হতে হবে। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম,
দুবার ফসকাবার মানেটা ঠিক বুঝতে পারলাম না। মায়াবাদুর কার উপর প্রতিশোধ নিতে চায়? মামাবাবু হেসে বললেন, কার ওপর আবার? তাদের বিশ্বাসঘাতক ভূতপূর্ব সর্দার লাউচেনের ওপর। তাহলে সেই ভয়ঙ্কর রাত্রে আমাদের শাসিয়ে চিঠি দেবার মানে কি? আপনাকেও জখম করে ধরে নিয়ে যাওয়ার কি উদ্দেশ্য? মামাবাবু আবার হেসে উঠলেন। সে রাত্রে মায়াবাদুর আমাদের শাসিয়ে চিঠি দেয়নি, শাসিয়েছিল লাউচেনকে। লাউচেন কি? আপনি কি করে জানলেন? মামাবাবুর চোখে কৌতুকের দৃষ্টি দেখেই আমার মনে পড়ে গেল খানিক আগে তার মুখে বিশুদ্ধ চীনে ভাষা আমি শুনেছি। আমার বিমূঢ় মুখের দিকে চেয়ে হেসে মামাবাবু বললেন, চীনে ভাষা যে আমি জানি তা তখন ইচ্ছে করেই প্রকাশ করিনি, লাউচেন কি বলে দেখবার জন্যে। সে নিজের সুবিধে মতো সেই চিঠির ভুল ব্যাখ্যা আমাদের শুনিয়েছিল। নিজের প্রাণ বাঁচাবার জন্যেই সে সেদিন আমাদের তাঁবুতে রাত কাটিয়েছে, আমাদের পাহারা দেবার জন্যে নয়। কিন্তু আপনাকে জখম করে নিয়ে পালিয়ে যাওয়া? আমায় জখম লাউচেনই করে, তার পিস্তলের বাঁট মাথায় মেরে। যে গুলির শব্দ তুমি শুনেছিলে তাও লাউচেনের পিস্তলের। আমি সাবধান হবার আগেই আমার পেছনে আত্মরক্ষা করে সে প্রথমে লিসেনকে গুলি করে। লাউচেনের তাঁবুতে আগুন ধরার পরও তাকে বেরুতে না দেখে লিসেন সন্দিগ্ধ হয়ে আমাদের তাঁবুর দিকে আসছিল। লাউচেনের হঠাৎ আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না। আমি সামনে পড়াতেই লিসেন আর কিছু করতে পারিনি। নিজে সাংঘাতিক আহত হয়ে এসে ফিরে যায়। আমি কিছু করবার আগেই লাউচেন আমাকেও আঘাত করে। কিন্তু লিসেনের রক্তের দাগ খানিক দূর গিয়েই অমন আশ্চর্যভাবে মিলিয়ে গেল কি করে? আপনাকে ও মংপোকেই বা অমন উধাও করে কে নিয়ে গেল? ব্যস্ত হইও না, এক এক করে বলছি। লিসেনের রক্তের দাগ মাঝ রাস্তায় মিলিয়ে যাওয়ার রহস্য জলের মতো সোজা। সেটা বুঝলে আমার অন্তর্ধানও অনায়াসে বুঝতে পারতে। লিসেন খানিক দূর গিয়ে আবার তাঁবুর দিকে নিজের পথে ফিরে আসে বলেই তার রক্তের দাগ আর দেখা যায়নি। তোমরা যখন রক্তের দাগের সন্ধানে বাইরে বেরিয়েছ তখন সে তাঁবুর পেছনে এসে দাঁড়িয়ে তাঁবুর পর্দা চিরে ফেলেছে। প্রচুর রক্তপাত হয়ে তার অবস্থা তখন বেশ খারাপ। আমি নির্বোধের মতো তাকিয়ে রইলাম। এবার মামাবাবু আবার বললেন, আমায় ধরে নিয়ে যাওয়ার রহস্য? আমায় কেউ ধরে নিয়ে যায়নি। তোমরা যখন বাইরে বেরোচ্ছ তখনই আমার জ্ঞান হয়েছে। আমার চোট তেমন গুরুতর ছিল না। আমি আর মংপই আহত লিসেনকে নিয়ে পালিয়ে গেছিলাম। শুধু লিসেনকে বাঁচাবার জন্য নয়, বাইরে থেকে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির সুবিধে হবে বলে। তোমায় একটু বিপদের মধ্যে ফেলে গেছিলাম বটে, কিন্তু আমি জানতাম লাউচেন তোমায় সন্দেহ করে না। আসল কাজ হাসিল হবার আগে পর্যন্ত তোমার কোনো ক্ষতিও করবে না। কিন্তু আসল কাজটা কি? আলেয়া দারুদের দেশ আবিষ্কার। আলেয়া দারুরা অদ্ভুত জাত, সন্দেহ নেই, কিন্তু তাদের আবিষ্কার করবার গৌরব এত বড় যে তার জন্য এত কাণ্ড, এত ষড়যন্ত্র, এত খুনোখুনি পর্যন্ত দরকার হলো। মামাবাবু খানিক চুপ করে থেকে আমার দিকে কৌতুক ভরে তাকিয়ে ধীরে ধীরে বললেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস যে তাদের দেশে আশ্চর্য রকমভাবে প্রচুর রয়েছে, আলেয়া দারুরা তারই জীবন্ত প্রমাণ। সে রাত্রে মামাবাবুর কাছে ওর বেশি আর কিছু জানতে পারিনি। হার্জ কেল্লার উদ্দেশ্যে রওনা হবার জন্যেই তখন আমাদের ব্যস্ত হতে হয়েছে। আমাদের অনুচরেরা সকলেই বিশ্বাসী। লাউচেনের সঙ্গে তাদের কোনো যোগ ছিল না। লাউচেনের নিজের লোক যে কজন ছিল তারা আগেই সরে পড়েছে, সুতরাং সেদিক দিয়ে আমাদের কোনো হাঙ্গামা হয়নি। লাউচেন একটা কথা ঠিকই বলেছিল, হার্জ কেল্লা দিন রাত হাঁটলেও 7 দিনের আগে পৌঁছানো অসম্ভব। জঙ্গলের পাহাড়ের পথে দিন রাত হাঁটা সম্ভব নয়। আমরা যাও বা তাড়াতাড়ি করছিলাম, মামাবাবুর কুঁড়েমিতে সব নষ্ট হয়ে যাচ্ছিল। এত পরিশ্রম করার ক্ষমতা, এত উৎসাহ যার মধ্যে এতদিন দেখেছি, তিনি যেন আর এক লোক হয়ে গেছেন। এরই মধ্যে মনে হচ্ছে যেন মিচিনার বাড়িতে দুপুরের দিবানিদ্রাটির জন্যে তার প্রাণ আইঢাই করছে। আমাদের কাজ যে কত জরুরি তা তিনি নিজেই ভুলে গেছেন। আমরা বেশি তাড়া দিলে হেসে বলেন, বর্মার সীমান্তের জন্য তো আর প্রাণটা দিতে পারি না রে বাপু, তাড়াতাড়ি তো যথাসত্য করছি। এরপর আর কথা চলে না। 7 দিনের জায়গায় 10 দিনে আমরা হার্জ কেল্লায় গিয়ে পৌঁছলাম। পথের মধ্যে মামাবাবুর কাছে আমাদের অভিযানের সমস্ত রহস্য অবশ্য পরিষ্কার করে বুঝে নিয়েছিলাম।
গোড়া থেকে মায়াবাদুররা আমাদের শত্রু এই ভুল করাতেই যে সমস্ত ব্যাপার দুর্বোধ্য হয়ে উঠেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মায়াবাদুররা ইউনানের একটি গুপ্ত দল। ইউনানের নানা জাতি আছে, তাদের মধ্যে মুসু, শান, লোলো জাতি প্রধান। এই মুসুরা ইউনানের উত্তর পশ্চিম অঞ্চলে এককালে স্বাধীনভাবে রাজত্ব করত। তারপর তাদের কর্তৃত্ব লোপ পায়। মুসুদের প্রাধান্য ফিরিয়ে আনার জন্যে মায়াবাদুর দলের সৃষ্টি হয়েছিল অনেক বৎসর আগে, কিন্তু এই দলের নেতা বিশ্বাসঘাতকতা করে বিপক্ষের কাছে দলের লোকেদের ধরিয়ে দেয়। মায়াবাদুরদের অধিকাংশকেই তার ফলে প্রাণ দিতে হয়। যারা তখন পালিয়ে বেঁচেছিল তারা এখনো প্রতিহিংসার সুযোগ খুঁজে ফিরছে। লিসিন সেই পলাতক মায়াবাদুরদেরই একজন। লাওচেন তাদের বিশ্বাসঘাতক সর্দার। লাওচেন একটা কোনো গোপন অভিযানে যাওয়ার জন্য বর্মায় এসেছে সন্ধান পেয়েই লিসিন তাকে অনুসরণ করে প্রতিশোধ নেবার সংকল্প করে। সেই সময় মামাবাবুও তাকে সঙ্গে যাওয়ার জন্য ডাকেন। মামাবাবুর কাছে সে অনেক উপকারের জন্য কৃতজ্ঞ। সে ডাক সে উপেক্ষা করতে পারে না। কিন্তু লাওচেন কিরকম ভয়ঙ্কর চরিত্রের লোক, তার গোপন অভিযানের বাধা যাকে মনে হবে লাওচেন কিরকম পৈশাচিকভাবে তার সর্বনাশ করতে পারে এ কথা জেনে লিসিনি মায়াবাদুরের চিহ্ন অঙ্কিত চিঠি দিয়ে মামাবাবুকে তার অভিযান বন্ধ করতে বা 1 বৎসর পিছিয়ে দিতে বলে। মামাবাবু সে বারণ না শোনাতে বাধ্য হয়ে সে তার সঙ্গে যোগ দেয়। যে মায়াবাদুরের উল্কি লিসিনের হাতে দেখে আমি তার বিরুদ্ধে সন্দিগ্ধ হয়ে উঠেছিলাম, মামাবাবু সেটা দেখেই তখন বুঝেছিলেন আমাদের শত্রু মায়াবাদুর নয়, ভয়ঙ্কর অপর কোনো পক্ষ। কম্পাস প্রভৃতি চুরি যাওয়াতে তার প্রথম সন্দেহ হয় মূল্যবান কোনো দেশ আবিষ্কারই তাদের উদ্দেশ্য। আমরা খোঁজ পেলেও তার অবস্থান যাতে নির্ণয় করতে না পারি সেই চেষ্টাই তারা প্রথম করেছে। কিন্তু কোথায় সে দেশ, কি তার মূল্য, প্রথমে কিছুই তিনি বুঝতে পারেননি। লাওচেনের দলের লোক আমাদের ভেতরেও আছে জেনে তিনি গোপনে তার গতিবিধি লক্ষ্য করছিলেন। আমাদের যে অনুচরটি নিহত হয় তার কাছাকাছি যে 2 নশ্বতর চালক ছিল তাদের ওপর তিনি ও লিসিন দুজনেই নজর রাখেন। ঘটনার সময়ে তারা সাহায্য করতে না আসাতেই তার সন্দেহ হয়। যখন আমি লিসিনকে বনের পথে অনুসরণ করি, লিসিন ও মামাবাবু দুজনেই সে রাত্রে সন্দিগ্ধভাবে ঘাঁটি ছেড়ে বেরিয়ে যেতে দেখে সেই অনুচরদের একজনের পিছু নেন। লাওচেন তখনই নিজের দলকে অন্যত্র যেতে আদেশ দিয়ে গভীর দুরভিসন্ধি নিয়ে আমাদের সঙ্গে ভেড়বার সংকল্প করেছে। লাওচেনের সেই দলের সন্ধান পেয়েই লিসিন তাদের কাছাকাছি থেকে তাদের গন্তব্যস্থান ও উদ্দেশ্য জানবার চেষ্টা করে। সেই জন্যেই সে আমাদের তাঁবুতে এসে আশ্রয় নেবার পর তার পক্ষে ফিরে না আসাই সুবিধের হয়। লিসিনকে একবার দেখতে পেলেই ধূর্ত লাওচেন সাবধান হয়ে যেত। তাছাড়া তার সঙ্গে যে আমাদের যোগ আছে একথা লাওচেনকে লিসিন জানাতে চায়নি। লাওচেন সুরঙ্গ পথে লিসিনের দেখা পাবার পরও সে কথা অনুমান করতে পারেনি। মামাবাবুর লাওচেনকে নিজের দলে নেওয়ার ভেতর গভীর উদ্দেশ্য ছিল। চোরের ওপর তিনি বাটপাড়ি করতে চেয়েছিলেন। লাওচেন আমাদের দলে ভিড়েছিল আমাদের উদ্দেশ্য জানবার জন্যে এবং দরকার হলে সহজে পথের কাঁটা নির্মূল করে দেবার জন্য। মামাবাবু তাকে স্থান দিয়েছিলেন তার অভিযানের আসল রহস্য গোপনে জেনে নেবার জন্য। লাওচেন আলাদা তাঁবুতে থাকলেও মামাবাবু মংপোর সাহায্যে তার কাগজপত্র উল্টে জেনেছিলেন আলেয়া দারু বলে এক অদ্ভুত জাতের দেশ আবিষ্কার করাই তার উদ্দেশ্য। প্রথমে ব্যাপারটা তিনি কিছু বুঝতে পারেননি। তারপর আলেয়া দারুদের হাড়ের ভেতর দিয়ে রাত্রে আশ্চর্য আলো বেরোয় জানতে পেরে সমস্ত রহস্য তার কাছে পরিষ্কার হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই লাওচেনের অভিযানের আসল উদ্দেশ্য বুঝে তাকে ব্যর্থ করবার সংকল্প তিনি করেন। মামাবাবু খনিজ তত্ত্ব সম্বন্ধে বিশেষজ্ঞ, কিন্তু কিছুদিন আগে আমেরিকার একটি আশ্চর্য ঘটনার সংবাদ খবরের কাগজে না পড়লে আলেয়া দারুদের ব্যাপার তিনি বোধহয় বুঝতে পারতেন না। আমেরিকার সেই খবর থেকে সেখানকার একটি ঘড়ির কারখানার কয়েকজন কর্মচারীর আশ্চর্যভাবে মৃত্যুর কথা জানা যায়। সে রোগ আর কিছু নয়, দেহের ভেতর রেডিয়ামের ক্রিয়া। ঘড়ির কাঁটা ও ঘণ্টা যাতে অন্ধকারেও দেখা যায়
সেই জন্যে রেডিয়াম মিশ্রিত একটি পদার্থ দিয়ে তাদের ঘড়ির ডায়ালে দাগ দিতে হতো। লেখবার কলম মুখের লালায় ভিজিয়ে তারা সে কাজ করত। এইভাবে সামান্য মাত্র রেডিয়াম তাদের উদরে গিয়ে রক্তে সঞ্চারিত হয়। রেডিয়ামের ধর্ম যে শরীর থেকে তা বেরিয়ে যায় না, দেহের সমস্ত হাড়ের ওপর গিয়ে জমা হতে থাকে এবং সেখান থেকে প্রচণ্ড শক্তিমান জ্যোতিকণা বিকিরণ করে দেহের রক্তকণিকা নষ্ট করে দেয়। এই কর্মচারীদের দেহেও রেডিয়ামের ক্রিয়া এইভাবে প্রকাশ পায়। রাত্রে অন্ধকারে তারা নিজেদের শরীরের ভেতর থেকে আলো বেরোতে দেখে প্রথমে চমকে ওঠে, তারপর ডাক্তারের পরীক্ষায় সমস্ত রহস্য প্রকাশ পায়। আলেয়া দারুদের দেশে কোনো না কোনো জলের উৎসে যে রেডিয়াম লবণের অস্বাভাবিক প্রাচুর্য আছে এবং তাদের শরীরের উজ্জ্বল আলো যে সেই রেডিয়াম লবণেরই পরিচয়, একথা বুঝে সে দেশে এই মূল্যবান ধাতুর অত্যন্ত সমৃদ্ধ খনি আবিষ্কারের সম্ভাবনা সম্বন্ধে তিনি নিশ্চিন্ত হন। লাওচেনের দ্বারা আহত হয়েও সে রাত্রে আমাদের বিমূঢ় করে কিভাবে তিনি অন্তর্হিত হন তার কথা আগেই বলা হয়েছে। যে তিনজন বৌদ্ধ শ্রমণের কথা শুনেও আমরা তেমন গা করিনি তারাই মামাবাবু, লিসিন ও মংপু। বৌদ্ধ শ্রমণের বেশেই তারা আমাদের আগে আলেয়া দারুদের দেশ সন্ধান করেছেন এবং সেখানে আমি দারুদের হাতে বিপন্ন হবার পর আমায় রক্ষা করেছেন। দারুদের সেই পূজানুষ্ঠানের রাত্রে আমার হাতের জলের পাত্র ছুঁড়ে না দিলে এতদিনে আমার সেই আলেয়া দারুদের অবস্থাই হতো। আমি পাহাড়ের সুড়ঙ্গ পথে যে আশ্চর্য জলের কুণ্ড দেখেছিলাম সেইটি রেডিয়ামের প্রধান উৎস। শুধু তার জলে রেডিয়াম লবণ প্রচুরভাবে মিশ্রিত যে আছে তা নয়, তার গা দিয়ে রেডিয়ামের প্রধান আকর পিচ ব্লেন্ডের বড় বড় শিরা জলের তলায় নেমে গেছে। সেখানে লিসিনের সঙ্গে মামাবাবুও ছিলেন। লিসিন সেদিন আমায় ডাকবার জন্যই পিছু নিয়েছিল, কিন্তু আমি তাকে ভুল বুঝেছিলাম। লিসিনকে এই ভুল বোঝার জন্যে মামাবাবুর গোপন আস্তানায় লাওচেনকে নিয়ে গিয়ে আমি নিজেদের কি সর্বনাশ যে করতে বসেছিলাম ভাবলেও এখন শিউরে উঠতে হয়। মামাবাবুর কাছে আমাদের অভিযানের সমস্ত রহস্য জেনে কিন্তু আমি আরো হতাশই হয়ে গেলাম। এত কষ্টের পর মামাবাবুর আবিষ্কার এভাবে লাওচেন আত্মসাৎ করে নেবে ভাবলেও যেন মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। মামাবাবুর কিন্তু সে বিষয়ে কোনো উদ্বেগই যেন নেই। 7 দিনের জায়গায় 10 দিনে হার্জ কেল্লায় পৌঁছেও তার বিশেষ দুর্ভাবনা দেখতে পেলাম না। হার্জ কেল্লায় আমাদের অবশ্য মামাবাবুর পরিচয় পাবার পর বেশ ভালো রকমই খাতির হলো। বেতার যন্ত্রে বর্মা সরকারের বৈদেশিক মন্ত্রীকে খবর পাঠানোর কথা শুনে কিন্তু কেল্লার অধিনায়ক মেকে দাঁড়ালেন। এরকম অদ্ভুত অন্যায় বায়না শুনতে তিনি কিছুতেই পারেন না। মামাবাবু একটু হেসে বললেন, যদি এই ব্যাপারের উপর বর্মা, চীন, ইউনানের ভবিষ্যৎ নির্ভর করে তবুও নয়। লেফটেন্যান্ট ব্লাইথ গম্ভীরভাবে বললেন, আপনার কথার মানে বুঝতে পারছি না তো। মামাবাবু আধ ঘন্টা ধরে সমস্ত ব্যাপার বুঝিয়ে দেবার পর কিন্তু লেফটেন্যান্ট ব্লাইথ ভয়ঙ্কর রকম উত্তেজিত হয়ে উঠেছেন দেখা গেল। এর মানে যুদ্ধ, বুঝতে পারছেন মিস্টার রায়? ফাঁকি দিয়ে এভাবে নিজের সুবিধে মতো সীমান্ত নির্দেশ করে নিলে যুদ্ধ যে অবশ্যম্ভাবী। মামাবাবু হেসে বললেন, সেইটাই তো নিবারণ করতে চাই। এরপর বেতারে খবর পাঠানো সম্বন্ধে কোনো অসুবিধে আর হলো না। মামাবাবু সীমান্ত নির্দেশের মূল অফিসে বৈদেশিক মন্ত্রীর কাছে প্রশ্ন করে পাঠালেন ইউনানের সঙ্গে বর্মার সীমান্ত নির্ণয় শেষ হয়ে গেছে কিনা। তখন আমরা সকলে সেখানে সমবেত হয়ে উদ্বিগ্ন চিত্তে উত্তরের অপেক্ষা করছি। উত্তর আসতেও বিশেষ বিলম্ব হলো না। সে উত্তরে বুক কিন্তু একেবারে দমে যাবারই কথা। বৈদেশিক মন্ত্রী জানিয়েছেন যে সীমান্ত নির্ণয়ের কাজ একেবারে সম্পূর্ণ। ইউনান সরকার শেষ মুহূর্তে সামান্য অদল বদল করবার প্রস্তাব করে একটু গোল বাঁধিয়েছিলেন, তবে তাদের সে অনুরোধও শেষ পর্যন্ত রাখা হয়েছে। লেফটেন্যান্ট ব্লাইথ তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠলেন, বর্মা এ ফাঁকি কিছুতেই সইবে না। একটা যুদ্ধ আসন্ন, আমি আপনাকে জানাচ্ছি। মামাবাবু হেসে বললেন, না লেফটেন্যান্ট ব্লাইথ, যুদ্ধের আর দরকার হবে না। ফাঁকি বর্মা পড়েনি। আমরা সমস্যারে বললাম, তার মানে? তার মানে আমার নোট বই পরিণামে শত্রুর হাতেই পাছে যায় এই ভয়ে
আমি লঙ্গিটিউড ল্যাটিচিউডের ঠিক হিসেব তাতে টুকে রাখিনি, ইচ্ছে করে কিছু ভুল রেখেছিলাম। ইউনান সেই ভুল হিসেব ধরে সীমান্ত নির্ণয় করে নিজেই ঠকেছে। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত রহস্য গল্প কুহকের দেশে তৃতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।